নমস্কার, বাংলা জাগো সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছেন শান্তম চক্রবর্তী। এটা চৈত্র মাস, আর সেই চৈত্র মাসের শেষে নতুন বছর আসবে, কিন্তু এই চৈত্র মাসের শেষ দিকটাতে প্রচুর কালবৈশাখী ঝড় হয়। কবি লিখেছিলেন শালবনে হুল্লোড় ওই এলো ঝড়, তাই তো? আর এখন এই মুহূর্তে এই চৈত্র মাসে বলতে ইচ্ছে করছে চারধারে হট্টগোল ওই এলো ভোট। কারণ ভোট এলেই এই হট্টগোল হুল্লোড় হইচই শুরু হয়ে যায় গোটা রাজ্য জুড়ে। এই রাজ্যে যত মানুষ রয়েছেন তাদের মনে কিন্তু এই মুহূর্তে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটাই চিন্তা। সেই চিন্তাটা হচ্ছে ভোট এসে গেল, এবার ভোটটা দিতে হবে। কেউ কেউ ভোট দিতে পারবেন না, কিন্তু বেশিরভাগ মানুষ ভোট দিতে পারবেন, অন্তত সেটুকু আশা এই মুহূর্তে করা যেতে পারছে। কারণ আরও একটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা আছে, অর্থাৎ টোটাল 9টি সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, এরকমটাই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। 8টি ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরিয়েছিল, 28শে ফেব্রুয়ারি, আর তারপর পরপর 8টি তালিকা বেরিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকা বা অতিরিক্ত তালিকা যে নামেই ডাকুন না কেন। সেই তালিকা আরও একটি বেরোবে 6 তারিখের আগে, কারণ 6 তারিখ বিকেল 4টের সময় আবার শুনানি রয়েছে, এবং তারপর তো 6 তারিখ এবং 9 তারিখ এই দুদিন তো উইথড্রয়ালের বিষয়টা রয়েছে। সেই কারণে ওই নমিনেশনের মধ্যেই তো লিস্ট বের করতে হবে। এবার যাদের লিস্ট বেরোলো না সেই সংখ্যাটা এখনও জানা যাচ্ছে না, কাদের লিস্ট বেরোলো এখনও পর্যন্ত সেই সংখ্যাটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সেটা নিশ্চয়ই বলা যাবে ভবিষ্যতে, অন্তত সেটুকু আশা মনের মধ্যে পুষে রাখাই যেতে পারে। কিন্তু যারা ভোটাধিকার হারালেন, এবারে যারা ভোট দিতে পারছেন না, তাদের আবার নতুন করে ভোটাধিকার ফিরে পেতে হবে। সে তো সুদূরের বিষয়, কিন্তু এই মুহূর্তে একেবারে কাছে যে বিষয়গুলো উঠে এসেছে সেই বিষয়গুলোতে দেখতে পাওয়া যাচ্ছে যে বুধবার রাত্রে যে ঘটনাটি ঘটল মোথাবাড়িতে, মালদাতে, তার দায়িত্বভার তদন্তভার নিয়েছেন ইতিমধ্যেই এনআইএ আধিকারিকরা। 24 জন এনআইএ তদন্তকারী দল তারা এসে গিয়েছেন আইজির নেতৃত্বে, অর্থাৎ সোনিয়া সিং তিনি ইতিমধ্যেই এসে গিয়েছেন রাজ্যে, এবং এই গোটা বিষয়ের তদন্ত এবার এনআইএ করবে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। এবার এই বিষয়টিতে যে মূল চক্রী হিসেবে ধরা হচ্ছিল তাকে কিন্তু ইতিমধ্যেই রাজ্যের গোয়েন্দা পুলিশ অর্থাৎ সিআইডি তাকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি থেকে। সে নেপালে পালিয়ে যাচ্ছিলেন তিনি, এরকমটাই জানা যাচ্ছে। তার পরিচয়ের বিষয়ে পরে আসছি, কিন্তু সেই মানুষটি তিনি এই ঘটনার মূল চক্রী ছিলেন, সেই মোফাক্কেরুল ইসলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে রাজধর্ম পালন নাকি রাজনীতি, এই প্রশ্নটাও কিন্তু আরও বড় বেশি করে সাধারণ মানুষের সামনে উঠে আসছে। কারণ সামনে ভোট, ওই যে বললাম রাজ্য জুড়ে হইচই ওই এলো ভোট, আর সেই নেই ভোট যুদ্ধ 2026। ভোটযুদ্ধ 2026, আর সেই বঙ্গযুদ্ধ 2026-এ এই মুহূর্তে সত্যি কিন্তু সাধারণ মানুষের মনের ভেতরে বেশ উত্তেজনা এই মুহূর্তে। আর সেই উত্তেজনা নিয়েই আজকে আমরা এখানে বসেছি আলোচনায়। সেই আলোচনার মধ্যে উত্তেজনা থাকবে হয়তো, কিন্তু শুরুর দিকটায় অন্তত শান্তই থাকবার চেষ্টা করব। কিন্তু কাদের নিয়ে এই আলোচনা, কারা রয়েছেন আজকে আমাদের আলোচনায়, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার বাঁ দিকে রয়েছেন জাতীয় কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট অধ্যাপক রিভু সান্যাল, স্বাগত জানাই আপনাকে। আমার ডান দিকে রয়েছেন তৃণমূল নেতা রাজু ঘোষ, স্বাগত জানাই আপনাকে, পরিচিত মুখ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির মিডিয়া প্যানেলিস্ট অভিজিৎ চক্রবর্তী, স্বাগত জানাই অভিজিৎবাবু আপনাকে। যদি অভিজিৎবাবুর আজকে আসার কথা ছিল কিন্তু আসতে পারেননি, তাই দূরসঞ্চারের মাধ্যমে এই সুবিধাটা তো আমাদের রয়েছেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেকগুলো বিষয়গুলোর মধ্যে রয়েছে বহু মানুষের নাম বাদ। আজকে তা নিয়ে আরও একবার দরবার করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেই বিষয়গুলো নিয়ে কথা যেমন উঠছে, তেমনি মোথাবাড়ি নিয়ে কথা উঠছে। কিন্তু এই মোথাবাড়ি বিষয়টাতে রাজ্যের হাতে তো এই মুহূর্তে যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার বিষয়টা নেই। এই বিষয়টা চলে গিয়েছে কিন্তু নির্বাচন কমিশনের হাতে। যেদিন নির্বাচন ঘোষণা হয় তারপর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়। কিন্তু তারপরেও
প্রশ্ন উঠছে বারংবার যে রাজ্য কেন কোনো ব্যবস্থা নিল না, মুখ্যমন্ত্রী কেন কোনো ব্যবস্থা নিলেন না। এই প্রসঙ্গে তুলছেন বারংবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের আজকে দুটি সংলাপ, দুটি বক্তব্য, সেই দুটি বক্তব্যকে শুরুতে রেখে আলোচনাটা শুরু করতে চাইছি। দেখে নেব একবার সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার, যিনি সাংসদ ভারতীয় জনতা পার্টির এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি কি বলেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে শুনে নেব আরও একজন সাংসদ, তিনি রাজ্যসভার বিজেপি সাংসদ এবং রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি কি বলেছেন। দুটি বক্তব্য পরপর শুনব, তারপর আলোচনা। আমাদের কাছে যা খবর যে রাজ্য পুলিশের সিআইডি শাখা সে মোফেক্কারুলকে অ্যারেস্ট করেছে যখন সে নাকি নেপালে পালাচ্ছে। এই মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফেক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি, এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফেক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। তৃণমূলের যে সংখ্যালঘু মোর্চার প্রেসিডেন্ট যার বাড়ি ইটাহারে, মোফেক্কারুলের বাড়িও হচ্ছে ইটাহারে। তো এই ইটাহারের দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। পাল্লায় হবেন এটা অত্যন্ত স্বাভাবিক। 15 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে ওখান থেকে অবরোধ তুলে দিতে পারতেন। আসলে উনি একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন, সংঘর্ষ চাইছেন, বিভাজন চাইছেন, পরোক্ষভাবে দাঙ্গার কথা বলছেন, সবই তো বলে থাকি। এত অঙ্গে এত রূপ এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণা। আমি অবশ্যই অভিজিৎ বাবুর কাছে আসবো, কিন্তু শুরুতেই নয়, শুরুতে আমি যাব বিজেপি বিরোধী যারা, অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কি ভাবছে সেইটা একটুখানি জানবার চেষ্টা করব। একদিকে রাজনীতি রয়েছে, অন্যদিকে রয়েছে রাজধর্ম। এই দুয়ের মধ্যে কোথাও একটা বিবাদ থেকে যায়, বিভিন্ন সময় আমরা দেখতে পাই। এক্ষেত্রেও কি সেরকমটাই দেখতে পাচ্ছেন? 2 মিনিট আনইন্টারাপ্টেড। দেখুন, মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটাকে আমরা বিভিন্ন দিক থেকে দেখতে পারি। প্রথম কথা হচ্ছে, এ কথা বাস্তব যে নির্বাচন ঘোষণার পর যখন মডেল কোড অফ কন্ডাক্ট শুরু হয়ে যায় তখন রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনারের অধীনে চলে যায়। তাই এই ঘটনার জন্য পুরোপুরি রাজ্য প্রশাসন বা রাজ্য সরকারকে, আরও স্পেসিফিক্যালি বললে রাজ্য সরকারকে দায়ী করা পুরোপুরি যায় না। কিন্তু এ কথাও ঠিক, এ কথাও বাস্তব, আমাদের মানতে হবে যে মোথাবাড়ির ঘটনা রাজ্যে ল অ্যান্ড অর্ডারের যে ডিসম্যাল সিচুয়েশন, সেই ডিসম্যাল সিচুয়েশনটাকে আরও একবার রিফ্লেক্ট করে। কোথাও আইন শৃঙ্খলা যে ভেঙে পড়েছে সেই ঘটনার দিকেও আমাদের দেখায়, আঙুল তুলে দেখায়। কিন্তু একই সঙ্গে আমরা এ কথাও মনে করে দিতে চাই যে আজকে মালদায় যে ঘটনা ঘটেছে বা বিগত দিনে বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে, এটা রাজ্যে যে পলিটিক্যাল বাইনারি তৈরি করার চেষ্টা চলছে, সেই পলিটিক্যাল বাইনারিরই একটা রিফ্লেকশন। পলিটিক্যাল বাইনারি কেন আমি বলবো, যে রাজ্যে ভোটারদেরকে এখন বিভাজনের চেষ্টা করা হচ্ছে, হিন্দু মুসলিম এই শ্রেণীতে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। কোথাও এসআইআর এর প্রক্রিয়া শুরুর পর থেকে বারবার একটি বিশেষ রাজনৈতিক দল যারা কেন্দ্রে ক্ষমতায় আছে তাদের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, এবং বারবার বিজেপি বিভিন্ন নেতারা তাদের বক্তব্যের মাধ্যমে সেই বক্তব্যেরই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বিগত বিভিন্ন রাজ্যে যে নির্বাচন হয়েছে সেখানেও একই ঘটনার প্রতিফলন আমরা দেখেছি। আমরা বিহারে দেখেছি কিভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। এছাড়াও অন্যান্য রাজ্যে যে নির্বাচন হয়েছে সেখানেও একই ঘটনার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বাংলাতেও সেই একই দিকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা চলছে বা অনেকটা চেষ্টা সফলও হয়েছে কিছুটা। তাই মালদার ঘটনা বা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় এসআইআরকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে, যা একেবারেই অনভিপ্রেত, যা একেবারেই কাম্য নয়, প্রথমেই বলে দিতে চাই, সেই ঘটনা কোথাও সেই দিকেও কিন্তু আমাদের দৃষ্টিপাত করে।
এই ঘটনা মনে করিয়ে দেয় যে রাজ্যে যে পলিটিক্যাল বাইনারি তৈরির চেষ্টা চলছে, সেই পলিটিক্যাল বাইনারি কিন্তু রাজ্যের রাজনীতির পক্ষে, বাংলার কালচারের পক্ষে, বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে একেবারেই সাদৃশ্য রাখে না। এটা বাংলার কালচারের পরিপন্থী সম্পূর্ণভাবে। বাংলার রাজনীতি বরাবর ধর্মনিরপেক্ষতার কথা বলে। আমরা কখনো ভোটারদেরকে জাতের ভিত্তিতে বা ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি বাংলার সফল হয়নি বিগত দিনে, এবং আমরা আশা করব যে 2026 বা তৎপরবর্তী বিভিন্ন নির্বাচনও এই রাজনীতি বাংলার বুকে সফল হবে না। কিন্তু মোথাবাড়ি ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। মোথাবাড়ি ঘটনায় যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এনআইএ তদন্তেরও ইলেকশন কমিশন এনআইএ তদন্তের অর্ডার করেছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বাংলার বুকে না ঘটে সেই কামনাও আমরা করি। একেবারে আমি আসবো আনইন্টারাপ্টেড পর্বে, এরপর রাজু ঘোষের কাছে, কারণ এই ঘটনা অনভিপ্রেত, এই বিষয়টা সব মহল থেকেই উঠে আসছে, কিন্তু কোথাও কোথাও এই সিআইডি যেমন গ্রেপ্তার করলো, বা ইতিমধ্যেই 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে, রাজ্য প্রশাসন তৎপর হয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে, হয়তো নির্বাচন কমিশনের নির্দেশ মতোই, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে রাজধর্ম পালন, এটা তো রাজধর্ম পালনই, কিন্তু কোথাও কোথাও রাজনীতিটাও থেকে যাচ্ছে না কি, যেমনটা বক্তব্য আমরা শুনছিলাম। রাজু ঘোষ, আনইন্টারাপ্টেড, 2 মিনিট। আপনি একটু আগে শোনালেন, যিনি বলছেন যে ওখানে ইটাহারে ওই যিনি উকিলবাবু যিনি গ্রেপ্তার হয়েছেন তিনি মিমের ক্যান্ডিডেট 2021 সালের, মিম পার্টির একজন দক্ষ কর্মী, এবং গত পরশুদিনও তিনি মুর্শিদাবাদে একটা মিটিং করেন, সেখানকার আইএসএফ এবং মিম যৌথভাবে এক জায়গায় মিটিং হয়, সেখানেও দেখা গেছে দুজনকে একসাথে। এবার সুকান্তবাবু যেটা বলে বোঝাতে চাইছেন যে ওই উকিলবাবুর সাথে একটা আমাদের যোগাযোগ আছে, ইটাহারের কোনো একজন আমাদের মাইনরিটি নেতা আছে, তো সেইখানে ওনার বাড়ি, তো সেই সঙ্গে ওনার কোনো যোগ থাকতে পারে। আশ্চর্যের বিষয় এটা, সেরকমভাবে যদি দেখা যায় তাহলে ভারতীয় জনতা পার্টিতে এই মুহূর্তে যতগুলো লিডার আছে তার 80% লোক তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিল, এবং প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেতৃত্ব তাদের আশপাশে বাড়ির মধ্যেই তাদের বাড়ি ছিল। শুভেন্দু অধিকারী, তাপসবাবু, একটু যেরকম প্রচুর মানে সজলবাবু, যারা মানে এখন এই মুহূর্তে বিজেপির যে কটা মুখ আছে সবকটাই তৃণমূল কংগ্রেসের একসময় তারা নেতা নেতৃত্ব ছিল। তার এই কথাটা বোকার মতো কথা। আর একটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটেছে সেইটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক স্বার্থে এই জিনিসটাকে ঘটানো হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার অধীনে সমস্ত পুলিশ তিনি এই রাজ্যে দখল নেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ডিজিপি, আইজি, সিপি, এসপি, আইসি, ওসি, এমনকি ইন্সপেক্টর লেভেলের, এসআই লেভেলের, সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার, ডিএম সকলকে বদলি করে দেয়। তার মানে সকলকে সে যখন বদলি করছে তার মানে তাদের কন্ট্রোলে সবটা নেওয়ার চেষ্টা করেছে, অর্থাৎ নিয়েছে। তারপরে যদি এমন ঘটনা ঘটে তার মানে সম্পূর্ণ দায়ভার কেন্দ্র সরকার। যেমন বর্ডার আটকাতে পারছে না কেন্দ্র সরকার, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যম দিয়ে আজকে বাংলায় অশান্ত জিনিসটাকে আরও বাড়িয়ে দিল। এই জিনিসটা ঘটনাটাকে ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, কারণ এখানে বিজেপির ইন্ধন আছে। ভারতীয় জনতা পার্টির ইন্ধন না থাকলে এরকম ঘটনা ঘটতেই পারে না, অসম্ভব ব্যাপার। তারা একটা জায়গায় উত্তেজনামূলক একটা সৃষ্টি করছে এমনভাবে, লোককে খেপিয়ে দিয়ে, কিছু লোককে ধোঁয়া দিয়ে এমনভাবে তাতিয়ে দিচ্ছে যাতে করে তারা সেখানে আন্দোলন করে, এবং আন্দোলন করলে কী হবে, সেখানে অশান্তি হবে। অশান্তি হলে পরে বিভিন্নভাবে ভোটটাকে পিছিয়ে দেওয়া যায়। অশান্তির সৃষ্টি, যেমন আগে ট্রেন জ্বালানো হয়েছিল, আবার এখন যদি কিছু জায়গায় বাড়িঘর জ্বালিয়ে দেওয়া যায়, চারিদিক দিয়ে যদি অবরোধ স্তব্ধ করা যায়, তাহলে পরে একটা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটবে, এবং ভবিষ্যতে এটাকে রাষ্ট্রপতি শাসনের দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত, মানে দেখানো যে বাংলায় শান্তি নেই, বাংলার মুসলমানরা সবসময় অশান্ত। কিন্তু যারা ওখানে ওই উৎপাত করেছে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যারা লিডারশিপে ছিল, প্রত্যেকটা কিন্তু বহিরাগত। ওখানকার স্থানীয় মানুষ যারা ছিল খুব কম, কিছু মানুষ ছিল যারা বিক্ষিপ্ত মানুষ, তাদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছিল। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করেছেন যাদের নাম ডিলিট লিস্টে নাম কাটা গেছে তাদের জন্য আমাদের ব্লকে ফর্ম কালেকশন এবং তাদের আবেদন করার জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে। আইনি সহায়তা বিনামূল্যে দেওয়া হবে। ট্রাইব্যুনালে যাওয়ার জন্য কম্পিউটারের মাধ্যম দিয়ে নাম তোলার বিষয়গুলো সমস্ত ব্যাপারে মুখ্যমন্ত্রী আজকেও ঘোষণা করেছেন। অর্থাৎ একটা আইনি প্রক্রিয়া যার মাধ্যম দিয়ে আইনিভাবে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করতে চায়। আমি রাজুবাবু একটু মনে করিয়ে দিতে চাইবো, অবশ্যই আমরা আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন হরিরামপুরের সভা থেকে সেটা শোনাবো, কিন্তু তার আগে এটা বলতে চাইবো যে এই বিষয়টাকে একদম শুরুর সময় থেকে কন্ডেম করে এসেছেন, শুরুর সময় থেকে নিন্দা করে এসেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী, যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে এই রাজ্যের
সেই তত্ত্বাবধায়ক সরকারের শীর্ষেই তিনি রয়েছেন। এবং হ্যাঁ, এটা খুব সত্যি কথা যে আইন শৃঙ্খলার ভারটা এই মুহূর্তে সরকারের হাতে নেই, ঠিক একদম কারেক্টলি অধ্যাপক রিভু সান্যাল একটু আগে বলেছেন। আমি এবার অভিজিৎ বাবুর কাছে যাব। সেটা হচ্ছে যে কখনো কখনো এরকমটা অভিযোগ করা হয় যে উস্কানি দেওয়া হচ্ছে, কিন্তু সেই অভিযোগটা করতে গিয়েই উস্কানি দেওয়া হয়ে যায় নাকি, যেমনটা আমরা সুকান্তবাবু এবং শ্রমিকবাবুর বক্তব্যে শুনলাম। অভিজিৎ চক্রবর্তী, আনইন্টারাপ্টেড 2 মিনিট। নমস্কার, এখানে উপস্থিত আমার সকল কো প্যানেলিস্ট আপনাকে এবং আপনাদের সমস্ত দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, একটু আগে কথা হচ্ছিল রাজনীতি না রাজধর্ম, আর আপনিও আমাকে তার সঙ্গে একটা প্রশ্ন জুড়ে দিলে যে উস্কানিমূলক কথাবার্তা। দেখুন, উস্কানিমূলক কথাবার্তা কাকে বলে আমি বলছি। এইমাত্র বলা হচ্ছিল যে মোফাক্কারুল ইসলাম অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, সাবিনা ইয়াসমিন এখনো কি অ্যারেস্ট হয়েছে? সাবিনা ইয়াসমিন তো তৃণমূলের নেত্রী, তৃণমূলের তো উনি এখন মন্ত্রীও বটে। ওনার ভিডিও ফুটেজটা একটু চালাবেন তো। উনি মঞ্চ থেকে তো সোজাসুজি বলেছে যে একটা এসআইয়ের নাম বাদ গেলে পুরো মোথাবাড়ি আমি লন্ডভন্ড করে দেবো। ওনাকে কি আইন কি সেই অনুমতি দেয় ওনাকে লন্ডভন্ড করার? হ্যাঁ, তো এইগুলোকে বলা হয় প্রভোকেশন ভাষণ। আমি আপনাকে বলছি, শুধু মোকাফফরুল ইসলাম নয়, আকরামুল বাগনানি বলে একজন ভদ্রলোক অ্যারেস্ট হয়েছে। উনি ইউটিউবার, ওনার চ্যানেলের নাম হচ্ছে ইনসাফ নিউজ। আপনারা একটু ইনসাফ নিউজ চ্যানেলটা একটু দেখবেন। ওটা পুরোপুরি একটা হিন্দু বিরোধী চ্যানেলের কথাবার্তা, মানে হিন্দু বিরোধী কথাবার্তা বলা হয় এই চ্যানেলে। ওনার সঙ্গে কাজ ছবি পাওয়া গেছে যেটা এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে এই রাজ্যে। সেটা হচ্ছে গিয়ে বর্তমান শাসক দলের যিনি এখন পরিবহন মন্ত্রী সেই স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে। আমি মেনেও নিলাম যুক্তির খাতিরে যে হ্যাঁ, উনি কোনো জনসভায় গেছেন, ভিড়ের মধ্যে থেকে সেলফি তুলেছেন, সেইগুলো ঠিক আছে। ওনার ছবিটা কোথায় উঠেছে? ওনার স্বয়ং দপ্তরে, যেখানে 1-to-1 ছবি, এবং ওনাকে বোঝাচ্ছেন আকরামুল, এবং মোবাইলে বোঝাচ্ছেন, এবং সেটা স্নেহাশিস বাবু দেখছেন। এই ছবিগুলো ভাইরাল হচ্ছে। আর থাকলো সাবিনা ইয়াসমিনের কথা, উনি তো এখনো ঘুরে বেড়াচ্ছেন যে তো মাথাবাড়ি লন্ডভন্ড করে দেবে। আজকে দায়টা তো তৃণমূলের। আমি আপনাকে বলছি যে রাজনীতি রাজধর্ম বলা হচ্ছে, তো রাজধর্ম পালন হয়নি। কেন হয়নি আমি আপনাকে ক্রোনোলজি বোঝাচ্ছি। ডে 1 থেকে যখন এসআইআর হয়েছে, এসআইআর 12টা রাজ্যে হয়েছে, কোথাও কোনো বিরোধ হয়নি, কোথাও কোনো নিউজ হয়নি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে কি বলেছিল? যে আমি জীবিত থাকতে এসআইআর হতে দেবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিদান দিয়েছিল বাড়িতে লোক আসলে বেঁধে রেখে দেবেন ইলেকশন কমিশনের। শুধু তাই নয়, তৃণমূলের একাধিক নেতা বলেছিল রক্ত গঙ্গা বয়ে যাবে। এই প্রভোকেটিভ, এই ইনস্টিংক্ট ভাষণগুলো সব তৃণমূল থেকে দেওয়া হয়েছিল। তারপরে প্রতি পদক্ষেপে অসহযোগিতা করা হয়েছিল। আজকে সমস্ত প্রক্রিয়া জুডিশিয়ারির হাতে চলে গেছে। আজকে মোথাবাড়িতে যে ঘটনাটা হয়েছে, এই দায়টা পুরোপুরি তৃণমূলের। তৃণমূল থেকে পেছন থেকে ইন্ধনটা যোগানো হয়েছিল। তার একাধিক উদাহরণ পাওয়া যাচ্ছে। সেই সাবিনা ইয়াসমিন বলুন, সেই আকরামুল বলুন, আর মোফাক্করুল ইসলাম বলুন। মোফাক্করুল ইসলামের সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে, 2018 সালের, মানে 2019 সালে সম্ভবত উনি মিম জয়েন করেছিলেন। তার আগে উনি কে ছিলেন? ওনার বিভিন্ন ছবি ভাইরাল হওয়া শুরু হয়েছে। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে উনি ভাষণবাজি করছেন গলায় উত্তরীয় পরিয়ে। সুতরাং তৃণমূলের দায় এড়াতে পারে না। আজকে আমি ওখানকার সাধারণ মানুষদের ইন্টারভিউ দেখছিলাম যারা গ্রেপ্তার হয়েছেন। হ্যাঁ, ওখানকার অনেক মানুষকে, দাদা আনইন্টারাপ্ট সেশন, কথা বলবেন না, যাই হোক। তো আজকে অনেককে যখন গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাড়ির মহিলারা কাঁদতে কাঁদতে বলছে যে সাবিনা ইয়াসমিন আমাদেরকে প্রভোগ করেছে। আমি সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে দেখলাম, অনেক চ্যানেলে দেখেছি, তারা বলছে সাবিনা ইয়াসমিন এখনো ঘুরে বেড়াচ্ছে। তো এই তো পরিস্থিতি আজকে বাংলার রাজ্যে করে রেখেছে। সেটা গতকাল রাজ্যের বিরোধী দলনেতা, মানে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন কালকেও, এবং এটা তিনি দাবি করতেই পারেন। এটা রাজনৈতিক দাবি, রাজনৈতিক বক্তব্য, কিন্তু রাজনৈতিক বক্তব্য আর উস্কানিমূলক বক্তব্য দুটোর মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, বলুন। না, আমি আসছি আনইন্টারাপ্টেড পর্ব থেকে এবার ক্রস ডিসকাশন। মোথাবাড়ি আমি লন্ডভন্ড করে দেব, এটা মোটেও কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না। বাংলা, উনি বললেন যে ওটা সম্পূর্ণ হিন্দু বিরোধী একটা চ্যানেল। আপনি ওই ইনসাফ বাংলাটা এখান থেকে খুলে দেখান। এমন একটা, আমি বহু ইন্টারভিউ চ্যানেলে দিয়েছি, আমাদের পক্ষে বিপক্ষে সবাই দিয়েছে। এমন ইনসাফ বাংলা এমন একটা কোনো চ্যানেল নয় যেটা হিন্দু বিরোধী কথাবার্তা বলে। আকরামুল বাঙালি একজন ইউটিউবার, ওখানে গিয়েছিল লাইভ কভার করতে, তাকে ওখানে ধরা হয়েছে। এবার হচ্ছে যে ওখানে কিভাবে প্রভোকেশনের কথাগুলো বলা হয়। হ্যাঁ, আইএসএফ এর একজন প্রার্থী সে অনেকেই হয়েছে। তো যেখানে ওখানে একজন চ্যানেলে সেখানে লাইভ কভার করতে গেছে, সেখানে এসে গেছে নামটা। আর উনি বলছেন যে ছবি আছে ওনার সাথে, আকরামুল বাগানের সাথে ছবি আছে, শুভেন্দু অধিকারীর সাথে মমতাদির ছবি আছে। মমতাদি বক্তব্য দিচ্ছে, পিছনে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে আছে। শুভেন্দু অধিকারী মমতাদি অপরাধী তাহলে না, তাহলে কি আপনি বলতেছেন মমতাদি অপরাধী? কোন সালের কবেকার? আপনারা নিজেদেরকে অপরাধী বলছেন। ভারতীয় জনতা পার্টি কিছু বলছে না। একটু আগে আপনি বলেছেন যে মোফাক্কেরুল ইসলাম, অভিজিৎ বাবু বলেছেন তিনি 21-এ ইটাহারের প্রার্থী ছিলেন, কিন্তু খুব একটা কিছু করতে পারেননি। মিমের প্রার্থী, হ্যাঁ, ইটাহারের প্রার্থী ছিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে AIMIM অর্থাৎ মিম, যেটাকে আমরা সংক্ষেপে বলি, সেই মিম দলে তিনি যোগ দিয়েছেন 18 কিংবা 19-এ, যেটা আপনি একটু আগেই বললেন। সেই সময় শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন সেটাও একটা প্রশ্ন। যাই হোক, কিন্তু বিষয়টা হচ্ছে শুভেন্দু অধিকারী যখন দাবি তুলছেন
যে সুজাপুরের যিনি এবার তৃণমূল প্রার্থী তিনি গ্রেপ্তার হন, তার পরিপ্রেক্ষিতে তিনিও বক্তব্য রেখেছেন। আমরা গতকাল সেটা দেখেও ছিলাম। সুজাপুরের প্রার্থী তিনিও বলেছেন এবং তিনিও সোচ্চারে সরাসরি নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। কি বলেছেন আজকে হরিরামপুরের সভা থেকে, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা একবার শুনব। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়, বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। বাংলার বদনাম করা, বাংলাকে অসম্মান করা, এই সুযোগে সংখ্যালঘুদের খেপিয়ে দিয়ে তাদের উপর এনআইএ দিয়ে, সিবিআই দিয়ে, ইডি দিয়ে অত্যাচার করা। সুতরাং একটা রাজধর্ম পালনের একটা ইঙ্গিত পাওয়া গেল, নয় কি অভিজিৎ বাবু? খুব সংক্ষেপে যাব। না, কখনোই না। উনি প্রথমে বলছেন যে আইন শৃঙ্খলা আমার হাতে নয়, একদম ঠিক, কিন্তু সংবিধানের কথা বলা নেই। তাহলে উনি মুখ্যমন্ত্রী পদ থেকে রিজাইন করুক। আর উনি যে বলছেন সিআইডি গ্রেপ্তার করেছে, আরে সিআইডি তো ঘটনার পরে সংবিধান বলে মুখ্যমন্ত্রী পদ থেকে রিজাইন করবে? ঘটনার পরবর্তীকালে সংবিধান বলে মুখ্যমন্ত্রী পদ থেকে রিজাইন করতে হবে? গতকালকে সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলেছিল, তারপরেই তো সংবিধানে ঠিক কোন জায়গাটায় এই বিষয়ের উল্লেখ আছে একটু বলবেন আমাকে? কোন বিষয়টা? এই যে মুখ্যমন্ত্রী পদ থেকে রিজাইন করতে হবে। না, কোনো তো এটা নিজে উনি বলছেন, এটা তো আমাদের বক্তব্য নয়। উনি বলছেন আইন শৃঙ্খলা আমার হাতে নয়। নির্বাচনী আচরণ বিধি চালু হয়ে যাওয়ার পর তো তাই হয়। তাহলে তো রাজ্যের এখন অভিভাবক বলে কেউ থাকে না, মানে অভিভাবক নির্বাচন কমিশন, কিন্তু সংবিধানে তো এই কথা বলা নেই। অভিভাবক নির্বাচন কমিশন করছেন, উনি তো নিজেই নিজেকে কন্ট্রাডিক্টরি করছেন। আর নিজে কথাটা বলছেন না, আমার বক্তব্যের মধ্যে কোথাও কন্ট্রাডিকশন আপনার বক্তব্যে চলে আসছে। আমি একটু রিভু বাবু বলতে চাইছি। হ্যাঁ, আমি আসছি অভিজিৎ বাবু, আসছি আপনার কাছে আসছি। হ্যাঁ, আই এম সরি টু সে যে এমসিসি শুরু হয়ে যাওয়ার পর থেকে রাজ্যের প্রশাসনের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায়। এক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী বা নির্বাচিত সরকারের কোনো দায়বদ্ধতা বা দায়িত্বের জায়গা থাকে না। তৎসত্ত্বেও এই কথা সত্য যে মোথাবাড়ির ঘটনা আমাদের বারবার আঙুল তুলে দেখাচ্ছে যে রাজ্যের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে কোথাও গাফিলতি রয়ে গেছে। কিন্তু এই গাফিলতির জায়গাটা কোথায় সেটা আমাদের খুঁজে বার করতে হবে। এই গাফিলতির জায়গাটা খুঁজে বার করতে গিয়ে যে কথাটা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রথমেই বলতে চাই, এর প্রথম জায়গাটা হচ্ছে যে বাইনারিটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে রাজ্যে, সেই বাইনারিরই রিফ্লেকশন হচ্ছে মোথাবাড়ির ঘটনা। বিগত দিনে এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় যে গন্ডগোল হয়েছে, সেটা কোথাও এই বাইনারির রিফ্লেকশন বা বাইনারি ফল আউট বলে আমরা মনে করি। সেই বাইনারিটা কি পলিটিক্যাল বাইনারি নাকি ধর্মের বাইনারি? পলিটিক্যাল বাইনারিটাকেই রিলিজিয়াস বাইনারি হিসেবে চালানো হচ্ছে। কোথাও পলিটিক্যাল বাইনারি থেকেই অ্যাডভান্টেজ নেওয়ার জন্য রিলিজিয়াস বাইনারি তৈরির চেষ্টা করা হচ্ছে, এবং যার রিফ্লেকশন হচ্ছে আজকে মোথাবাড়ির ঘটনা বা বিভিন্ন জায়গায় যে এসআইআরকে কেন্দ্র করে গন্ডগোল হচ্ছে, যে তার ফলআউট, যে এসআইআর এর ফলআউট যে দেখা যাচ্ছে, সেই রিফ্লেকশনটা কোথাও এই যে পলিটিক্যাল বাইনারি এবং রিলিজিয়াস বাইনারি তৈরির চেষ্টা করা হচ্ছে একটি বিশেষ দলের পক্ষ থেকে, টু গেইন পলিটিক্যাল মাইলেজ আউট অফ ইট, টু গেইন পলিটিক্যাল অ্যাডভান্টেজ আউট অফ ইট। তারই রিফ্লেকশন হচ্ছে আজকে এই ঘটনা। এটা অত্যন্ত অনভিপ্রেত, এটা বাংলায় কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে ঘটনাটি হচ্ছে সেটা অনভিপ্রেত ৩,৩33 বার সেই বিষয়ে বলার ক্ষেত্রে কারোর, কোনো বাংলার কোনো সাধারণ মানুষের সেক্ষেত্রে দ্বিধা থাকার উচিত নয় বলে আমার মনে হয়, অন্তত একজন সামান্য সংবাদ। কিন্তু এর সঙ্গে কিন্তু বিষয়টা, আমি একটা ছোট্ট বিরতি নিতে হবে, কিন্তু একটা প্রশ্ন রেখে যাব অবশ্যই, যে এই রাজ্যের বা এই দেশে সব ক্ষেত্রে ধর্মের কথা যখন আসে তখন রাজনীতির কথা আসে না।
কিন্তু রাজনীতির কথা যখন আসে তখনই হঠাৎ কেন ধর্মের বিষয়টা এসে যায়, সেই প্রশ্নটার মানে এটা ছিল না, আজ থেকে 40 বছর আগে অন্তত ছিল না, সেটা গত 1.5 দশকের মধ্যে আরও বেশি করে কেন এই ধর্মীয় রাজনীতি বা রাজনৈতিক ধর্ম আরও বেশি করে সামনে আসছে, সেটা একটা বড় প্রশ্ন। একজন সমাজনীতির ছাত্র হিসেবে সেই প্রশ্নটা রেখে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে গেলাম বিরতির পর। বঙ্গযুদ্ধ 2026-এ আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এস্টিমড গেস্টরা, অর্থাৎ আমাদের অতিথিরা। আজকের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে আরও একবার আমাদের দর্শকদের আলাপ করিয়ে দেবো, হয়তো পরে টিভি অন করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় কংগ্রেসের মিডিয়া প্যানেলিস্ট অধ্যাপক রিভু সান্যাল, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা রাজু ঘোষ, স্বাগত। আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে জুড়েছেন ভারতীয় জনতা পার্টির মিডিয়া প্যানেলিস্ট অভিজিৎ চক্রবর্তী, স্বাগত। আমি একবার রাজু ঘোষের কাছেও যাব। আমরা যে জায়গাটায় আলোচনাটা রেখে গিয়েছিলাম রাজু, সেটা হচ্ছে যে কোথাও ধর্মের সাথে রাজনীতি, কোথাও রাজনীতির সাথে ধর্ম। একটু আগে অধ্যাপক সান্যাল বলছিলেন যে একটা বাইনারি, সেই বাইনারিটা হতে পারে মোহনবাগান ইস্ট বেঙ্গল, সেই বাইনারিটা হতে পারে ইলিশ কিংবা চিংড়ির মারপিট, এটার সাথে বাঙালি চিরকাল পরিচিত ছিল। কিন্তু সেই বাইনারিটা চলে এলো দুটি রাজনৈতিক দল, কিংবা কোনো কোনো ক্ষেত্রে দুটি ধর্ম। এবং ভারতের এই দেশের যেটা হারমোনি, সেই হারমোনি, সেই ব্যালেন্স কোথাও ক্ষুণ্ণ হয়েছে এই বাইনারিটা আসার ফলে, তাই নয় কি? দেখুন, এবং এক্ষেত্রেও মোথাবাড়ির ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাই উঠে আসছে। একটা ভারতীয় জনতা পার্টি সাম দাম দণ্ড ভেদ, এই যে পলিসিটাকে ভারতীয় জনতা পার্টি অ্যাপ্লাই করছে ডিরেক্টলি। ভারতীয় জনতা পার্টির নেতারা যেহেতু ক্ষমতায় এখানে তৃণমূল কংগ্রেস আছে, নিরপেক্ষ একটা সরকার, নিরপেক্ষ একটা রাজনৈতিক দল যেটা কোনো সমস্ত ধর্মকেই সম্মান করে, তাই তারা সরাসরি এখানে বিভেদ করতে পারছে না হিন্দু মুসলমানের মধ্যে, যার ফলে ঘুরিয়ে অনেকটা একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। কিভাবে? এসআইআর যখন শুরু হলো তখন আমরা শুরু হওয়ার আগে আমরা কি দেখলাম, শুভেন্দুবাবু বললেন যে 1,25,00,000 রোহিঙ্গা এই বাংলায় রয়েছে, যাদেরকে খুঁজে বার করে ভোটের তালিকা থেকে নাম বাদ দিতে হবে, কারণ ওই রোহিঙ্গাদের ভোটের ওপরেই তৃণমূল কংগ্রেস সরকারটা হয়েছে। তা আমরা ভাবলাম তাহলে রোহিঙ্গা তাড়াবে, তাই হয়তো এসআইআর। পৃথিবীতেই তো আমি যতদূর জানি যে 15 থেকে 20 লক্ষ এবং অফিসিয়ালি ভাবে এখানে টোটাল ভারতবর্ষে রোহিঙ্গা রয়েছে 22,05,000, সেটাও কেন্দ্র সরকারের অনুমোদনে, যেটা ইন্টারন্যাশনাল ইয়েতে একটা চুক্তিতে হয়েছিল, জেনেভা কনভেনশন, সেই ভিত্তিতে তারা এখানে পারমিট দেয়। তো সেখানে রোহিঙ্গা তাড়ানোর জন্য 1,25,00,000 তাড়ানোর জন্য এসআইআর। যখন রোহিঙ্গা পাওয়া গেল না লিস্টে, তখন বলল যে এখানে জামাত ঢুকেছে, মুসলিমরা এখানে ঢুকেছে, বাংলাদেশি ঢুকেছে, এরা দেশদ্রোহী ইত্যাদি ইত্যাদি বলে একটা চেষ্টা করলো। কোথাও আমরা না জামাত পেয়েছি না মুসলিম মানে রোহিঙ্গা পেয়েছি। এখন এরা সায়েন্টিফিকভাবে করছে কি, এদের নামগুলোকে এসআইআরের মাধ্যম দিয়ে বাদ দিয়ে দিচ্ছে, যাতে করে একটা উত্তেজনা একটা তৈরি হবে তাদের মধ্যে, কারণ তারা নাম বাদ চলে যাচ্ছে। শুধু মুসলিম কেন বলবো, হিন্দুদের প্রচুর নাম। হ্যাঁ, শুধুমাত্র মুসলিম নয় কিন্তু রাজুবাবু, হিন্দুদের নাম বাদ চেনা পরিচিত অনেকে, যারা বারবারই বলে এই বিষয়টা, যারা 200 বছরের বাসিন্দা, তাদের বাড়ির পুজোই হয়, কালী পুজোই হয় প্রায় 150 বছরের কাছাকাছি সময়, তার নাম পর্যন্ত বাদ চলে যায়। এখানে একটা ব্যাপার আছে, 2002-এ নাম আছে, তার নামও বাদ গেছে, বাবা মায়ের নাম আছে, ছেলের নাম বাদ গেছে 2002-এ। এরকম বহু ঘটনা আছে। বিশেষ করে টার্গেট করা হয়েছে মহিলা ভোটার এবং মুসলমান ভোটার, যেটাই বাংলায় রাজনীতিতে বলে যে মহিলা ভোটারটা নাকি সম্পূর্ণ তৃণমূলের ভোটার এবং মুসলিমরাও নাকি তৃণমূলকে ভোট দেয়। এই কথাটাকে মাথায় রেখে কিন্তু ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিয়ে শুধু মুসলিম ভোটার এবং মহিলা ভোটার উপরে টার্গেট করে এই নামগুলোকে বাদ দিচ্ছে। আপনাদের অভিযোগ, কিন্তু সেটা তো প্রমাণ করা যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট দেয় ভোটার, একটা দেখুন, একদম ঠিক, সেটাই তো হচ্ছে কথা, যে এখনো পর্যন্ত লিস্ট দেয়, তাতে কতজন বাদ গেছে না পার্সেন্টেজ নেই, সব আন্দাজে বলছি আমরা বলছি 30%, 40%, 50%, এটা আমরা একটা ক্যালকুলেশন করে বলছি, কোথাও লেখা নেই। কিন্তু আর একটা দুর্ভাগ্য হলো, যার নামটা ডিলিট হলো সেই লোকটা কেন ডিলিট হলো, কিসের ভিত্তিতে, সে কিন্তু জানতে পারলো না। এই দেখুন, বিচারপতিরা বিচার প্রক্রিয়ার মাধ্যম দিয়ে তারা বিচার করছেন, কিন্তু এটাও দুর্ভাগ্য যে বিচারপতিরা কিন্তু যার হিয়ারিং করছে বা যার কাগজটা ভেরিফাই করছে তাকে ডেকে পাঠাচ্ছেন না। তাহলে যে কাগজটা বিএলওরা আপলোড করেছে
বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিচারপতিদেরকে দিয়েছে সেই কাগজের ভিত্তিতে তারাও নাম ঠিক করছে, কারণ তাদের কিছু করার নেই। এটা সম্পূর্ণ বিচারপতিদের হাতে গেলেও বিচারপতিদেরও কিছু করার নেই, কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কাগজটা বিচারপতিদের হাতে দিয়েছে সেই কাগজের ভিত্তিতেই নাম করছে, কিন্তু নামটা যখন বাদ যাচ্ছে নামের পাশে কিন্তু লেখা থাকছে না কারণে ডিলিট, কি কারণে ডিলিটেড, যদি কারণটা জানতে পারতো তাহলে কাগজ দিত। ডিলিটেড অথবা আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিবেচনাধীন। আমি অধ্যাপক সান্যালের কাছে আসবো, সেটা হচ্ছে যে কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বারংবার বলা হয়েছে যে এই যে পদ্ধতিতে এসআইআর করা হচ্ছে সেই এসআইআর পদ্ধতিটা ঠিক নয়। ইভেন রাহুল গান্ধী নিজে সাংবাদিক সম্মেলন করে পর্যন্ত দেখিয়েছেন যে কিভাবে কি হতে পারে না হতে পারে, এবং এই এসআইআর যে এসআইআর বাংলায় হলো, একটু আগে অভিজিৎবাবু বলছিলেন যে মুখ্যমন্ত্রী একদম শুরুর থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম শুরুর থেকে বিরোধিতা করে আসছেন, কিন্তু বিরোধিতা এত কম সময়ে কেন এসআইআর, এই প্রশ্ন তুলে ভোটের ঠিক আগেই যেমনটা বিহারে হলো ঠিক তেমনভাবেই এসআইআর কেন, সেই প্রশ্ন তুলেই তো। দেখুন, এসআইআর নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু যেভাবে এসআইআর কে রূপায়ণ করা হচ্ছে, দ্য ইমপ্লিমেন্টেশন অফ এসআইআর, সেটা নিয়ে আমাদের আপত্তি। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি কিভাবে ভোটকে ম্যানিপুলেট করে, তা বিভিন্ন উদাহরণ রাহুল গান্ধী বারবার দেখিয়েছেন। আমরা মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখেছি ফর্ম 6 কে ব্যবহার করে কিভাবে অ্যাডিশন অফ ভোটার করা হয়েছে, অল এট এ সাডেন কিভাবে জাম্প অফ ভোটার হয়েছে মহারাষ্ট্রে। আমরা দেখেছি হরিয়ানা, আমরা দেখেছি দিল্লি, আমরা দেখেছি বিহার, সেখানে ডিলিশন অফ ভোটার হয়েছে। আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে সিগনিফিক্যান্টলি যে কনস্টিটিউয়েন্সিগুলোতে মাইনরিটি ভোটার বেশি সেই কনস্টিটিউয়েন্সিগুলো থেকে ভোটারের ডিলিশন হয়েছে এবং প্রপোর্শনেটলি ভোটারের নাম ডিলিটেড হয়েছে। কোথাও তাদের রোহিঙ্গা বলে চালানো হয়েছে, কোথাও তাদের বাংলাদেশি মুসলিম বলে চালানো হয়েছে, কিন্তু একবারও ইলেকশন কমিশনের থেকে কোনো তথ্য পাওয়া যায়নি যে কতজন রোহিঙ্গার নাম বাদ গেছে, কতজন বাংলাদেশি মুসলিমের নাম বাদ গেছে। আমরা বাংলাতেও সেই একই এক্সাম্পল হতে দেখছি, বাংলাতেও কিন্তু সেই একই প্যাটার্ন ফলো হতে দেখছি। বাংলাতেও চেষ্টা করা হচ্ছে যে ডিলিশন অফ ভোটার করে ভোটকে ম্যানিপুলেট করা, ভোটকে পোলারাইজ করা, ভোটকে নিজের স্বার্থে ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোটকে নিজের স্বার্থে আনা। কিন্তু এসআইআর আমি অধ্যাপক রেবু সান্যালের বক্তব্যের সূত্র ধরে একটু অভিজিতের কাছে যেতে চাই যে শুধুমাত্র এই যে ডিলিটেড ভোটার যারা এবারে ভোট দিতে পারছেন না, তাদের মধ্যে শুধুমাত্র তো তৃণমূল কংগ্রেস কিংবা সিপিআইএম, আইএসএফ ইত্যাদি দলগুলি নেই, তার মধ্যে তো বিজেপির সমর্থকরাও আছেন, সেটাও তো একটা চিন্তার বিষয়। সুতরাং এটা জানবার পরেও কি সমর্থন করবেন ঠিক যেভাবে এসআইআর করা হয়েছে? হ্যাঁ, এসআইআরটা তো জুডিশিয়ারির হাতে গেছে, তো জুডিশিয়ারি করছে। দেখুন, এসআইআরে আমাদের বক্তব্য ডে 1 থেকে যেটা ছিল সেটা আজও আছে, যে বৈধ ভোটারের নাম থাকবে এবং অবৈধ ভোটারের একজনেরও নাম থাকবে না। এই যে রিভুদা আজকে বড় বড় কথা বলছেন যে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে ভারতীয় জনতা পার্টি, রাহুল গান্ধী বারবার দেখিয়েছে। আরে সুপ্রিম কোর্টে যান না, সুপ্রিম যাদের এসআইআর নাম বাদ গেছে, যাদের বৈধ ভোটারের নাম বাদ গেছে তারা কোথায় যাবে? বিজেপি পার্টি অফিসে যান। আরে ইলেকশন কমিশনের বিজেপি পার্টি অফিস কি করছে? যাদের বৈধ ভোটারের নাম বাদ গেছে তাদের জন্য বিজেপি কি করেছে? সর্বদলকে ডেকেছিল, কোথায় যাবে তারা? প্রতিনিধি পাঠাতে পারেননি ইলেকশন কমিশনের কাছে। এই সমস্ত বড় বড় স্টুডিওতে কথা না বলে তো সুপ্রিম কোর্টের দরজা খোলা আছে। যারা বাদ গেলেন তারা কোথায় যাবেন? ভোটাররা কি আপনাদের কথায় যে রিলিজিয়াস বাইনারি, শুনুন, রিলিজিয়াস বাইনারি সবথেকে বেশি কংগ্রেস করেছে। ভারতবর্ষে যদি ধর্মের ভিত্তিতে কেউ ভাগ করে থাকে তাহলে রাজনীতি পরে করবে, যে ভোটারের নামটা বাদ গেল সে কোথায় যাবে? আমি ওনাকে মনে করাতে চাই, একজন গরিব মানুষ গ্রামের ভোটারের নাম বাদ গেছে, বৈধ ভোটার, সে কোথায় যাবে? সুপ্রিম কোর্টে কেস করতে যাবে? ভোটার কার্ডে নাম তোলার জন্য টাকা কোথায় পাবে? যে ভারতবর্ষে তাকে নিয়ে যাবে কে? অধিকার মুসলমানদের সবথেকে বড় রিলিজিয়াস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর ব্যবস্থা কেন করেনি? ভারতীয় জনতা পার্টি কেন করেনি? যার নাম বাদ যাবে তাদের ধর্মের ভিত্তিতে এই সমাজ ব্যবস্থাকে ভাগ ভেঙেছে হচ্ছে গিয়ে জাতীয় কংগ্রেস। আর তৃণমূলের বাইরে নয়, তৃণমূল কংগ্রেসেরই একটা বাই প্রোডাক্ট। তৃণমূলের গায়ে কংগ্রেসেরই গন্ধ। এইমাত্র রাজুদা কয়েকটা বক্তব্য রাখছিলেন, একই কথা রাজুদাও বললেন যেটা কংগ্রেস বলছে, যে ভারতীয় জনতা পার্টি নাকি ইলেকশন কমিশন হয়ে বলছে আর মানুষ বিরোধী যারা বলবে তারা বিজেপি আছে। কথায় কথায় তো তৃণমূল তো কথায় কথায় কোর্টে যায়, তো যাক না কথায় কথায় কোর্টে। উনি তো এসআইআর বন্ধ করার জন্য তো সুপ্রিম কোর্টে গেছিলেন। না না, আপনারা বলছেন যেটা করেছেন ভালো করেছেন, বাংলার মানুষের নামগুলো বাদ গেছে তাতে ভালো হয়েছে। মানে আপনারা এটার জন্য আপনারা জয়ী, আপনারা ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দিতে পেরেছেন, এর জন্য আপনাদের জিত হয়েছে। এই মানুষগুলো যাবে কোথায়? যাদের নাম বাদ গেছে তারা যাবে কোথায়? উত্তরটা দিন না আগে। জানেন কিংবা জেনেও লুকানোর চেষ্টা করছেন। রাজু ঘোষ প্রশ্ন করছেন, অভিজিৎ বাবু রাজু ঘোষ প্রশ্ন করছেন, সেটা তো সকলেরই প্রশ্ন। সাধারণ মানুষ যাবে কোথায়? জান না সুপ্রিম কোর্টে। সাধারণ মানুষ যাবে কোথায়? সবাইকে বলছেন সুপ্রিম কোর্টে যেতে। যে
সবাইকে বলছি না, রাজনৈতিক দলকে বলছি, এটা খুব তৃণমূল কঠিন এবং ব্যাপার হয়ে কংগ্রেসকে যাবে। বিশেষ করে। এটা সাধারণ মানুষ যাবে কি? কঠিন সাধারণ ব্যাপার মানুষ হয়ে যাবে, আজকে তাই না? হয়রানি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যে নামগুলো Day ওরা one থেকে ভাবছে উনি কি, এসআই নিয়ে আমরা অসহযোগিতা আসছি, করেছেন। আসছি, বারোটা এটাও আসছি। এসআইয়ের এটা কি হচ্ছে, কোথাও কোনো শুভেন্দু বাবু অসহযোগিতা টার্গেট হয়নি। দিয়েছে 1 কোটি 25, কোথাও তাহলে কোনো টার্গেটটা অসহযোগিতা কাকে হয়নি, দিয়েছে? ইলেকশন এমনকি কমিশন আমাদের বলছে। সবথেকে রাজনৈতিক আমি দল, আসছি, বিরোধী আসছি, দল, তারা আসছি। ঠিক অভিজিৎ, করেছে। অভিজিৎ, জেলা অভিজিৎ, টার্গেট অভিজিৎ, রয়েছে। অভিজিৎ বাবু আসছি, সেই আসছি। 1 কোটি 25 এর টার্গেটটাকে তো অ্যাচিভমেন্ট করতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আরে 1 কোটি 25 লক্ষ অনুপ্রবেশকারী আছে। আরে আপনাদের লাভলি খাতুন তো বাংলাদেশি নাগরিক। আপনাদের লাভলি খাতুন তো বাংলাদেশি নাগরিক। সব শিয়ালি হোক করবে। না, আমি বিজেপির মুখপাত্রকে একটা প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, সেটা হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট লাস্ট বেরোবে, আমি যতদূর শুনেছি, সেদিন সর্বদলীয় বৈঠকে আমি ছিলাম, তাতে যতদূর শুনেছি 9 তারিখ লাস্ট সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে এবং 9 তারিখ হচ্ছে নমিনেশনের লাস্ট ডে। তা 9 তারিখ যদি কারোর নাম ভোটার তালিকায় অ্যাডিশন হয় ফর্ম 6-এর মাধ্যমে, তাহলে সেই ব্যক্তি কি নমিনেশন করতে পারবে না? ভারতীয় সংবিধান বলে যে প্রতি ভোটারের অধিকার আছে ইলেকশনে কন্টেস্ট করার, তাহলে সেই ভোটারটা কোথায় যাবে যে ইলেকশনে নমিনেশন করতে পারবে না? তার জবাব কি বিজেপি দেবে না ইলেকশন কমিশন দেবে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, বিজেপি কেন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছে? বিজেপি আর নির্বাচন কমিশন এই জবাবটা তৃণমূল এবং নির্বাচন কমিশন দেবে, ভারতীয় জনতা পার্টি দেবে না। ভারতীয় জনতা পার্টি না, দুটোই যে এক। কেরালায় মনে আছে আপনার, আমি অধ্যাপক সাহেবকে না, এরকমটা হতে পারে না। কেরলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্যাডে ভারতীয় জনতা তোমাদের পার্টি সিল মারা আছে হ্যাঁ, তাহলে কয়েকদিন আগে সেটা viral হয়েছে। বিজেপি আর ইলেকশন কমিশন দুটো অফিশিয়ালি না, প্রশ্ন তুলেছেন রিভু সান্যাল যে বিজেপি কেন নির্বাচন কমিশনকে সমর্থন করছে, সেটা করতেই পারেন, কারণ নির্বাচন কমিশন একটা স্ট্যাটিউটরি বডি এবং সেই বডিটা এই মুহূর্তে নিরপেক্ষভাবে এসআইআর করবার চেষ্টা করছে, অন্তত আমরা সাধারণ মানুষ সেরকমটাই জানি। কিন্তু তার সেটা যে ঠিক পদ্ধতিতে হচ্ছে না, লজিক্যাল ডিসক্রিপেন্সি, বাংলায় এত মানুষের উপর আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেলেন, এত মানুষ ডিলিটেড হয়ে গেলেন যারা বৈধ ভোটার ছিলেন, কোথাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার দরুন বহু বৈধ ভোটারের নাম বাদ চলে গিয়েছে যারা এবারের এই বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। হয়তো এই জন্যই জুড়ে রাখলাম যে শেষ পর্যন্ত কি হয় সেটা তো দেবানো জানুন্তি। বলুন অভিজিৎ বাবু। হ্যাঁ, না, এটা দায়িত্ব পুরোপুরি তৃণমূলের। কারণ বিএলও এই আরো যারা প্রথম থেকেই কাজটা করেছিল সেটা রাজ্য সরকারের কর্মচারী ছিল। রাজ্য সরকার প্রথম ডে 1 থেকে এর বাধাপ্রাপ্ত করেছে, ডাটা এন্ট্রির লোক দেয়নি, ভুলভাল তথ্য দিয়েছে ইলেকশন কমিশনকে। আজকে জুডিশিয়ারিরা যে কাজটা করছে তারা ইলেকশন কমিশনের কাছ থেকে তথ্য নিয়ে। অভিজিৎ বাবু, একটা ছোট্ট পরিসংখ্যান একটুখানি দিয়ে রাখি, সেটা হচ্ছে 50-এরও বেশি বিএলও যারা বুথ লেভেল আধিকারিক, তাদের মৃত্যু হয়েছে। মৃত্যু কোট আনকোট মৃত্যু হয়েছে, তারা অসুস্থ হয়ে কিংবা সুইসাইড করেছেন এই চাপ সহ্য করতে না পেরে। একটাও কি জেলা শাসক অভিযোগ জমা করেছে ইলেকশন কমিশনে বা কোর্টে গেছে? একটাও তো জেলা শাসকের কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবং আমি আপনাকে বলি, এই রাজ্যে প্রথম এসআইআর নিয়ে যে মৃত্যুটার যে খবর বেরিয়েছিল সেটা খর্দায় কোনো একজন সম্ভবত ব্যক্তির সম্বন্ধে বেরিয়েছিল, পরে তো দেখা গেল যে উনি সুইসাইড করেছেন, এর সাথে এসআইআর কোনো যোগ নেই। এই যে ওনার বাড়ির লোক অভিযোগ করেছিল, তৃণমূল কংগ্রেস করেনি। খর্দা যিনি মারা গেছিলেন তার বাড়ির লোক লিখিত অভিযোগ করেছে যে এসআইআর এর চাপ সহ্য করতে না পেরে তিনি সুইসাইড করেছেন। মৃত্যু হয়েছে, একটাও কোনো রিপোর্ট নেই। মিডিয়ার কাছে কিন্তু সব রিপোর্ট আছে অভিজিৎ বাবু। নিজের পুলিশ কি বলছেন? বললাম মিডিয়ার কাছে কিন্তু সব রিপোর্ট থেকে যায়। হ্যাঁ, আপনি আমাকে বলুন না, একটাও কি পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে? রাজ্য সরকারের হাতে তো পুলিশ ছিল। আচ্ছা, একটাও কি জেলা শাসক কোনো রিপোর্ট দিয়েছে? যে কোনো অস্বাভাবিক মৃত্যু হলেই তার পুলিশ ইনভেস্টিগেশন হবে, যে কোনো অস্বাভাবিক মৃত্যু হলেই তার পুলিশ ইনভেস্টিগেশন হয়। কিন্তু বিষয়টা হচ্ছে জেলা শাসক কি রিপোর্ট দিয়েছেন নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশন সেই বিষয়টা সামনে আনেননি কেন, তার উত্তর দেওয়ার দায়ভার আমার নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই গোটা ঘটনাটাতে অভিজিৎ বাবু এটা অস্বীকার করবার কোনো জায়গা আছে কি? আমি জানি না আমার আর দুই প্যানেলিস্ট কি বলবেন, যে এটাতে সাধারণ মানুষ সবচেয়ে বেশি নাজেহাল হয়েছে। আমরা দেখেছি অক্সিজেনের নল নাকে নিয়ে মানুষ অ্যাম্বুলেন্সে চেপে তিনি হিয়ারিংয়ে যোগ দিতে আসছেন, এই ছবিও তো আমাদের দেখতে হয়েছে অভিজিৎ বাবু। তাই নয় কি? আমি খুব সংক্ষেপে যাবো, আমি রিভু সান্যালের আসছি অভিজিৎ বাবু আপনার কাছে। 90 বছরের বয়স্ক অমর্ত্য সেনের নামও কিন্তু অ্যাডজুডিকেশনে পড়েছিল, তাকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। আমরা দেখেছি কিভাবে কান্তি গাঙ্গুলির মতো প্রবীণ একজন নেতা, যিনি দীর্ঘদিনের মন্ত্রী এবং বিভিন্ন সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন বয়স্ক মানুষ, তার কোথায় ব্যানার্জি থেকে বন্দ্যোপাধ্যায় এর জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, চ্যাটার্জি চট্টোপাধ্যায় এই পার্থক্যের জন্য হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এই যে দ্বিধা, এই যে দ্বন্দ্ব,
এই দ্বিধাদ্বন্দ্বের কি কোনো দরকার ছিল? একটু সময় নিয়ে কি এসআইআরটা রূপায়ণ করা যেত না? আমরা তো 7 বার এসআইআর প্রক্রিয়া জাতীয় কংগ্রেস রূপায়ণ করেছে ভারতবর্ষের বুকে। কই কখনো তো এই রকম কনফিউশন ক্রিয়েট হয়নি, কই কখনো তো এই রকম সংঘর্ষের জায়গা, দ্বন্দ্বের জায়গায় দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়নি, কখনো তো ভোটার তালিকার সংশোধন হয়, কোর্ট মনিটর, রাইট, ভোটার তালিকার অফিসারকে দিয়ে রূপায়ণ ভোটার করতে তালিকার হয়নি। সংশোধন অনেকবার হয়েছে যতদিন ধরে ভোটাধিকার পেয়েছে। এক মিনিট অভিজিৎ বাবু, এক মিনিট। দীর্ঘদিন ধরে দেখে আসছি ভোটার তালিকার সংশোধন হয়, ভোটার তালিকার সংশোধন হয়, নিবিড় সংশোধনী অর্থাৎ আইআর হয়েছিল 2001-এ, কিন্তু সেবার এরকম কিছু হয়নি, এরকম এত তোলপাড় হয়নি। আমি রাজু বাবুর কাছে যাবো। অভিজিৎ বাবু বলছেন না যে 12টা রাজ্যে হয়েছে, এখানে কেন ঝামেলা হচ্ছে? কোথাও ঝামেলা হয়নি। 12টা রাজ্যে কোথাও লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়নি, শুধু পশ্চিমবঙ্গে হয়েছে, অন্য কোথাও হয়নি। আপনি যেটা বললেন একটু আগে যে এআই দিয়ে, এআই এর সমস্যা কোথায়? বাংলার যে নাম লক্ষ্মী, কিন্তু ইংলিশে আসছে লক্ষ্মী, স্পেলিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এআই তার নাম বাদ চলে যাচ্ছে। শ্বশুর বাড়িতে টাইটেল আলাদা হয়ে গেছে মেয়েটার, বাবার বাড়িতে টাইটেল আলাদা ছিল, নামটা বাদ চলে যাচ্ছে, কোনো ডকুমেন্টস নেই। অর্ধেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তার রেজিস্ট্রি ম্যারেজ করেন দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারছে না। এআই কোনো কিছু বুঝছে না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াও বুঝছে না, নামগুলো বাদ চলে যাচ্ছে। শুধু তাই না, কীভাবে চুরি হয়েছে আমি একটু শুধু হিসাব দিচ্ছি, আপনারা একটু মিডিয়া একটু যদি ঘেটে দেখেন, এক্স হ্যান্ডেল যদি ঘেটে দেখেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 19শে জানুয়ারি ডেটটা মেনশন করছে, 19শে জানুয়ারি লাস্ট ডেট ছিল যেখানে কাগজ জমা নেওয়ার। সেই দিন পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা ছিল মাত্র 14 লক্ষ। কিন্তু যখন এটা বিচারপতিদের আওতায় বিষয়টা আসলো সুপ্রিম কোর্টের অর্ডারে, তখন যখন হ্যান্ডওভার করা হলো তখন আমরা দেখলাম 60 লক্ষ। লাস্ট ডেট পর্যন্ত ছিল 14 লক্ষ, হলো 60 লক্ষ। ফর্ম 6 নতুন ফর্ম জমা হয়েছিল 6,53,000, কিন্তু যখন আমরা দেখলাম যে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জুডিশিয়ারির হাতে গেল, তখন সেটা এসে গেল 1,82,000, কমে গেল, নতুন ভোটারের নাম কমে গেল। একইভাবে ফর্ম 7 মানে ভোট কাটার, সেটা ছিল মাত্র 42,000, কিন্তু যখন আমরা দেখলাম এটা জুডিশিয়ারিদের কাছে গেল, সেটা হয়ে গেল প্রায় 6 লক্ষ। মানে ভোট কাটার সংখ্যা বেড়ে গেল, নতুন ভোটারের সংখ্যা কমে গেল। 14 লক্ষ জুডিশিয়াল মানে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়ে গেল 60 লক্ষ। এই যে ভয়ঙ্করভাবে একটা ভোট চুরি, ভয়ঙ্করভাবে একটা ভোট চুরি হয়েছে প্রথমেই, এবং এখনও কন্টিনিউ আমরা অভিযোগ করে যাচ্ছি। দেখুন বস্তা বস্তা 50টা বেশি ফর্ম নিয়ে ঢোকার আইন। আমি এই বিষয়টাতে আসতে চাইছি, কয়েকদিন আগে এই বিষয়টি উঠেছিল, এই বিষয়টি কয়েকদিন আগে উঠেছিল যে 6 নম্বর ফর্ম যেটা হচ্ছে নতুন নাম যুক্ত হবে, সেই নাম যুক্ত হওয়ার ওই যে নিয়মটার কথা একটু আগে রাজুবাবু বলছিলেন, সেই নিয়মটার কথাও আমরা সেদিনই শুনেছিলাম। কিন্তু প্রায় মানে এরকমটাই অভিযোগ উঠেছিল যে 30,000 ফর্ম, 30,000 6 নম্বর ফর্ম নির্বাচন কমিশনে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ সিইও দপ্তরে নিয়ে আসা হচ্ছে। কিন্তু সেটা কি নিয়ে আসার নিয়ম? এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন, এই প্রশ্ন তুলেছেন। আমি এক মিনিট এই প্রশ্ন তুলেছেন আজকেও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, ডক্টর শশী পাঁজা, অরূপ বিশ্বাস, বৈষ্ণব চট্টোপাধ্যায়রা গিয়েছিলেন, সুদর্শনা মুখার্জিও ছিলেন। সেই প্রতিনিধি দল এই প্রশ্ন তুলেছেন, যেমন 6 নম্বর ফর্ম সিইও অফিসে কেন, কত মানুষের নাম বাদ পড়েছে, কিংবা কতজনের নাম উঠেছে তালিকায়, সেই প্রশ্নও যেমন তুলেছেন, সেই সঙ্গে সঙ্গে এই বিষয়টাও তুলেছেন। এই বিষয়টা আজকের আলোচনায় আসাটা অত্যন্ত জরুরি ছিল। সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অর্থাৎ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করানোর জন্য বদলি করা হয়েছে প্রচুর যারা প্রশাসনিক আধিকারিক তাদের, এবং সেটা 15 তারিখ রাত থেকেই শুরু হয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে সমস্ত, এমনকি বিভিন্ন জেলার যারা জেলা শাসক তাদেরকেও বদলে দেওয়া হয়েছে। সেটা করতেই পারেন নির্বাচন কমিশন, কিন্তু 3 জনের কথা আজকে বলা হয়েছে সিইও দপ্তরে গিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে, যাদেরকে পুনরায় তাদের আগের পদেই বহাল করা হয়েছে। কি বলেছেন আজকে প্রেস কনফারেন্সে তৃণমূল প্রতিনিধি দল, একবার শোনাবো। একটা গুরুতর অভিযোগ। আইন বলে, যেটা আমরা তাকেও বলেছি, যে এটা ইলেকশন কমিশন যখনই কোনো কন্ডাক্ট অফ ইলেকশনস করে, তারা বলে যে যে কোনো অফিসার যে আগে নির্বাচনে কাজ করেছে তাকে তার হোম ডিস্ট্রিক্টে দেয়া যাবে না বর্তমানে যে আসন্ন নির্বাচনে। তাতে ডিও র্যাঙ্কে আরও র্যাঙ্কে পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, এরা কিন্তু আবারও যেন ওই ডিউটিতে না যায় যে ডিউটি ওরা পূর্বাতন নির্বাচনে করেছে। সেখানে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। অরিজিৎ গোস্বামী বিডিও অফিসার, বিডিও এখন এগ্রা 2, কিন্তু 2024-এও এই এগ্রা 2-তে সে ছিল ইলেকশন ডিউটিতে। শুভাশিস মজুমদার বিডিও রামনগর 1, এটাও কিন্তু ফর্মালি ইলেকশন কমিশনে জমা পড়েছে, তিনিও কিন্তু কাঁথি 2-তে ছিলেন।
সেম সাব ডিভিশন 2024 লোকসভাতে, এরা সব ইলেকশন ডিউটি। শুভদীপ ধর বিডিও রামনগর 2, তিনি কিন্তু আবার লোকসভা 2024-তে কাঁথি 3-এতে এরা এই আরও ছিলেন। তাহলে এই 3টে উদাহরণ, আরও এরকম অনেক আছে, যে কেন যে আইনটা বলে যে আপনি তাকে ওই জায়গায় রাখতে পারেন না যেখানে ও আগে অলরেডি ইলেকশন ডিউটি করেছে, সেটা কিন্তু এই আইনটা দেখিয়ে আমরা বলেছি। খুব সংক্ষেপে এই আলোচনাটায় থাকবো। আমি রাজু ঘোষের কাছে প্রথমে যাব, যে ফাঁক ফোকর তো অনেক কিছু থেকেই যাচ্ছে। যে ফাঁক ফোকরের কথা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তুলে ধরেছেন, সেই ফাঁক ফোকর তো রয়েছে, ছিল। সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা করানোর দরকার, প্রত্যেকটা নাগরিক সেরকমটাই চায় যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন হোক। যিনি জিতুন না কেন তিনি যেন সুষ্ঠুভাবে জেতেন, মানুষ যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে, শান্তিতে ভোটটা দিতে পারে, সেটাই তো সকলে চান। কিন্তু তার মধ্যেও কোথাও গলদ যখন থেকে যাচ্ছে, সেই সব কিছু বজ্র আটুনি করবার পরেও সেটা কি কাম্য? রাজু ঘোষ। গলদ বলবো না, এটা তো ইচ্ছা পরিকল্পনা করে করা হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। তাদের একটা শাখা সংগঠন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা সুবিধা পাই দিচ্ছে বিজেপিকে, কারণ এটা এই জন্যই তো তাকে করা হয়েছে। দেখুন এই 6 নম্বর ফর্ম, এই যাদের নাম বাদ যাচ্ছে, অ্যাডজুডিকেশনে ডিলিট হচ্ছে, সুপ্রিম কোর্টের ডিরেক্টলি গাইডলাইন্স আছে যে তারা কিন্তু ওই 6 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন। তাদেরকে নাম তোলার একটাই প্রসেস, সেটা হলো ট্রাইব্যুনালে গিয়ে। কিন্তু সেই ট্রাইব্যুনালে না গিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আবার একটা দরজা খুলে দিয়েছে, তোমরা এখানে 6 নম্বর ফর্মগুলো অনলাইন পোর্টালে। অর্থাৎ সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টকে মানছে না, ভারতের সংবিধানকে মানছে না, এবং পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950, যেখানে বলা হয়েছে যে আধিকারিকরা কোনো জায়গায় একবার নির্বাচন করলে সেই নির্বাচনের আবার নেক্সট পরের নির্বাচনে সেখানে পোস্টিং থাকতে পারবে না। এই ক্ষেত্রেও সেই জিনিসটাকে ব্রেক করা হচ্ছে। অর্থাৎ গাজওয়ারিভাবে, ইচ্ছাকৃতভাবে, আর কত রকম করবে, কিন্তু যাই করুক, বাংলার মানুষ যারা ভোটার, তাদের যদি ভোটটা তারা দিতে পারে, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে এদেরকে হারে হারে বুঝিয়ে দেবে যে বাংলা বাঙালি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসও কি সেরকমটাই ভাবছে? দেখুন, আমি প্রথমেই একটা কথা বলতে চাই যে নির্বাচন কমিশনারের সম্পূর্ণ ক্ষমতা আছে আধিকারিকদের বদল করার ক্ষেত্রে। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অনুযায়ী নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে একটা স্বশাসিত সাংবিধানিক সংস্থা হিসাবে। সেই ক্ষমতার বলে তারা সিপি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ডিএম, এসপি, থানার আধিকারিক সবাইকে বদলি করেছে। কিন্তু এই বদলি করার ক্ষেত্রে কোথাও স্বচ্ছতার অভাবও দেখা গেছে। এই বদলি করার এতটা কি প্রয়োজন ছিল? বিভিন্ন বিগত নির্বাচনে আমরা কখনো এত বদলি কিন্তু দেখিনি। যদি বদলি করার পরও কিন্তু যদি নিরপেক্ষতা বজায় না থাকে, তাহলে কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কতদূর হবে সে নিয়ে আমাদের প্রশ্ন দেখা দেয়। আজকে এত আধিকারিককে তো বদল করা হলো, ডিজি থেকে শুরু করে এসপিদের বদল করা হলো, তারপরেও মালদার মোথাবাড়িতে এই ঘটনা ঘটলো কেন? এর দায় কি নির্বাচন কমিশনকে নিতে হবে না? আমি উত্তরটা নেব অভিজিৎ বাবুর কাছ থেকে। দেখুন, ইলেকশন কমিশন এর দায় নেবে কি না নেবে সেটা তো ভারতীয় জনতা পার্টি জানে না, এটা তো ভারতীয় জনতা পার্টির কাজ না। আমি তো ইলেকশন কমিশনের মুখপাত্র নই, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে বলছে না যে এতগুলো আধিকারিককে পরিবর্তন করা যায়, তৃণমূল তো কোর্টে গেছিল, কোর্টে থেকে তো মামলাটাই রিজেক্ট করে দেওয়া ছিল, যদিও তৃণমূল সোজাসুজি যায়নি, ঘুরিয়ে পেঁচিয়ে গেছিল, যাই হোক, সে দ্যাটস ডিফারেন্ট থিং। আর থাকলো এই বদলি নিয়ে, দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার আমলাদের বদলি করেন তখন কি উনি কোনো কারণ দর্শান? উনি তো এমনি বদলি করে দেন। এর বুড়ি বুড়ি উদাহরণ আছে রাজ্যে। এরকম যদি আমি এখন উদাহরণ দিতে বসি, রাত কভার হয়ে যাবে। পচনন্দা, দময়ন্তী সেন, আমরা কি সব ভুলে গেছি নাকি? এগুলো কিছুই বলার জিনিস নয়। আর থাকলো হচ্ছে গিয়ে যে এই যে উনি বলছেন না যে এত আধিকারিককে এই প্রথমবার, আপনাকে একটু মনে করায় 2011 সালে কতজন আধিকারিককে বদলি করা হয়েছিল সেটাও একটু দেখে নেবেন আপনাদের এই আর্কাইভ থেকে। সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বিরোধী দলনেত্রী ছিলেন, তখন তিনি এটাকে সাধুবাদ জানিয়েছিলেন। আর আজকে উনি এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান, আর কলকাতা হাইকোর্ট সেখানে দরজা বন্ধ করে দেয়। রাজ্যে আজকে যে না, তার মানে আপনি বলছেন যে আধিকারিক আগে কোনো জায়গায় ইলেকশন করেছে, সেই জায়গায় আবার পোস্টিং দিয়েছে, এটা বেশ করেছে, ভালো করেছে, এবং এটা সে সাংবিধানিকভাবে করেছে, ঠিক করেছে। এটা ইলেকশন কমিশন বলবে, এটা আপনি ভুল লোককে প্রশ্ন করছেন। আমি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, আমি ইলেকশন কমিশনের প্রতিনিধি। ভারতীয় জনতা পার্টি একটা প্রশ্ন থেকেই যায়, যে হ্যাঁ, খুব সত্যি কথা, আঙুল তুলে লাভ নেই। সে অভিযোগ আপনি করতে পারেন, কিন্তু সে অভিযোগ আপনি করতে পারেন, ভারতীয় জনতা পার্টির কোনো আপত্তি নেই, আপনি জান না। কিন্তু 483 ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কোশ্চেন করলে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে বলে কেন? অভিজিৎ বাবু, 483 কি মানে 483 জন আধিকারিককে বদলি করা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী সরাসরি স্টেজে দাঁড়িয়ে, সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেছেন 483 জনকে বদলি করা হয়েছে।
না এটা কি সংবিধান বিরোধী কোনো কাজ হয়েছে? না সংবিধান- না, না, একদম তার না, কিন্তু reaction চমকে টা তো দেওয়ার মতো, মতবাড়ি। চমকে যাওয়ার মতো, আজকে তাই না? মতবাড়ি হলো কেন? এই তো না, না, একটাই আমি তো কারণ, এই জানি কারণেই এটা হয়েছে, সংবিধান কারণ বিরোধী না। সেখানকার আরে অফিসারদের কোর্টে তো বদলি গেছিল করে তো দিয়েছে। তৃণমূল। এই এবং আমরা সেটা যখন শীর্ষ আদালত সেই প্রশ্ন হ্যাঁ, তুলেছে, শীর্ষ আদালত সেই প্রশ্ন এটা তুলেছে, সংবিধান- শীর্ষ আদালত সেই প্রশ্ন তুলেছে যে মোতাবাড়ি এত করে মোতাবাড়ি রাত হতো না, 11টা বিরোধী দলের পর্যন্ত, বদলি করা। রাত পিছনে 11টা কাদের পর্যন্ত প্রয়োজন আছে কেন আমরা কোনো সব ব্যবস্থা জানি। নেওয়া হয়নি, শীর্ষ আদালত শীর্ষ এটা আদালত বলেছে সেই তো। প্রশ্নটাও করেছে অভিজিৎ বাবু, এটা তো এটাও ভুলে গেলে এটা চলবে না। সংবিধান বিরোধী নয়, শীর্ষ কিন্তু এটা আদালত তো এই নির্বাচন প্রশ্নটাও কমিশনের করেছে যে অতি এর পিছনে সক্রিয়তা। কারা আছে বা কিভাবে হয়েছে আমরা সবই জানি। এটা শীর্ষ আদালতের অবজারভেশনে আছে। সুতরাং এই ভারতীয় জনতা পার্টিকে এই শীর্ষ অবান্তর প্রশ্ন করে আদালতের কোনো লাভ অভিজিৎ নেই। বাবু, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি স্বয়ং এই ঘটনার দিকে নজর রেখেছিলেন এবং রাত 11টা পর্যন্ত যে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্ন তিনি জবাবদিহি করেছেন যারা দায়িত্বে ছিলেন তাদের ওপর, অর্থাৎ তার মধ্যে নির্বাচন কমিশন যেমন পড়ছে, সেই সঙ্গে সঙ্গে রাজ্যের প্রশাসন যাদের এই মুহূর্তে নিয়ন্ত্রণ রয়েছে নির্বাচন কমিশনের হাতে, সকলকেই প্রশ্ন করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে তাদেরকে জবাবদিহিও করতে বলা হয়েছে এবং আগামী 6 তারিখ তাদের ভার্চুয়াল শুনানিতেও ডাকা হয়েছে, তাদেরকেও জবাবদিহি করতে হবে। কিন্তু বিষয়টা এই দাঁড়ালো যে রাজ্যের সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারছেন না, যে কেউ কেউ বুঝে উঠতে পারছেন না, কেউ কেউ বুঝতে পেরেছেন যে তিনি ভোটার তালিকায় তার নাম উঠে গিয়েছে, কেউ কেউ এখনো পর্যন্ত ভোটার তালিকায় তার নাম ওঠেনি, তিনি বুঝতে পারছেন না তিনি ভোট দিতে পারবেন কিনা। সুতরাং সুষ্ঠু এবং স্বচ্ছ যে নির্বাচন করানো লক্ষ্য, সেই বঙ্গযুদ্ধ 2026-এ তাঁরা কি অংশগ্রহণ করতে পারবেন না, সেই প্রশ্নচিহ্নটা, একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা আজকের প্যানেলে যোগ দিলেন। ধন্যবাদ রিভু সান্যাল, ধন্যবাদ রাজু ঘোষ, ধন্যবাদ অভিজিৎ চক্রবর্তীকে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। সাধারণ মানুষের এই প্রশ্নটা রেখে সামনে আজকের বঙ্গযুদ্ধ 2026 সাফ কথা থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।